হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ক্লাস 9-এর ভাষাপাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এই বই থেকে আমরা টেক্সট বই খুঁটিয়ে প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী আমরা পড়ে নিচ্ছি। যেহেতু এটা হচ্ছে ব্যাকরণ, তো ব্যাকরণ মাত্রই হচ্ছে যে প্রত্যেকটি বিষয় ভালো মতো বুঝতে না পারলে সেই পড়াটা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। তো চলো আমরা দেখে নিই আগের দিন আমরা কত দূর অবধি পড়া করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার 12। এই পৃষ্ঠা থেকে যে স্বরাগমের প্রত্যেকটি ভাগ আগের দিন আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। আজকে আমরা পড়া আরম্ভ করব ধ্বনির লোপ এখান থেকে, ঠিক আছে? পড়া শুরু করার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই, যদি আমার পড়ানো তোমাদের সকলকে ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। পড়ে দিচ্ছি, দেখে নাও। ধ্বনির লোপ। উচ্চারণের সুবিধের জন্য অনেক সময়ে শব্দের মধ্যে এক বা একাধিক ধ্বনি বর্জিত হয় বা লোপ পায়। একে বলে ধ্বনিলোপ বা হ্যাপ্লোলজি। এই ধ্বনিলোপের কারণ হলো শব্দের মধ্যে বিশেষ কোনো ধ্বনি শ্বাসাঘাত পড়লে, মানে এই লাইনটাই সেরকম বোঝানোর কিছুই নেই, জাস্ট একটুকু তোমরা রিডিং দিলেই বুঝতে পারবে। যেমন এই লাইনটাই বলছে, উচ্চারণের সুবিধের জন্য অনেক সময় শব্দের মধ্যে এক বা একাধিক ধ্বনি বর্জিত বা লোপ পায়, ঠিক আছে? যেটা আগের ছিল ধ্বনির আগম। ধ্বনির আগমেও আমরা কি বুঝেছিলাম, যে উচ্চারণের সুবিধের জন্য কোনো ধ্বনি আগম ঘটছে, ঠিক আছে? ঠিক সেরকমভাবে ধ্বনি লোপের ক্ষেত্রেও উচ্চারণের কোনো সুবিধে বা অসুবিধার কারণে যদি কোনো ধ্বনি বাদ দিয়ে দেওয়া হয় বা লোপ পায়, তখন তাকে বলা হবে ধ্বনির লোপ, ঠিক আছে? তো এইটুকুই। পরবর্তী ধ্বনি শ্বাসাঘাতহীন বা দুর্বল হয়ে পড়ে এবং লোপ পায়, ঠিক আছে? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, উভয় প্রকার ধ্বনির ক্ষেত্রেই ধ্বনিলোপ চোখে পড়ে, ঠিক আছে? স্বর বা ব্যঞ্জন যে কোনো ধ্বনিই হোক না কেন, উভয় ধ্বনির ক্ষেত্রে যেরকম আমরা দেখেছিলাম ধ্বনির আগম ঘটছে, ঠিক সেরকমভাবে ধ্বনির লোপও চোখে পড়া যাবে। সেই কথাটাই এখানে বোঝানো হয়েছে যে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি উভয় প্রকার ধ্বনির ক্ষেত্রেই ধ্বনিলোপ চোখে পড়বে বা পড়ে। এখানটায় স্বরধ্বনির, এখানটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কী ভাবে লোপ পায় তার ভাগগুলো দেওয়া রয়েছে। ব্যঞ্জন ধ্বনি কী ভাবে লোপ পায় তার ভাগগুলো দেওয়া রয়েছে। প্রথম 1 নম্বরে আদি স্বরলোপ। স্বরধ্বনিকে প্রথম কী ভাগে ভাগ করা হয়েছে, তার নাম কি? আদি স্বরলোপ। দ্বিতীয় হচ্ছে মধ্য স্বরলোপ। তৃতীয় হচ্ছে অন্ত স্বরলোপ, ঠিক আছে? ব্যঞ্জন ধ্বনিকে এবার কয় ভাগে ভাগ করা হয়েছে? মোট 3টি ভাগে। একেও মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? প্রথম হচ্ছে আদি ব্যঞ্জন লোপ, দ্বিতীয় হচ্ছে মধ্য ব্যঞ্জন লোপ, তৃতীয় হচ্ছে অন্ত ব্যঞ্জন লোপ। তো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনিকে দুজনকেই কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে। একই ধরনের নাম আদি, মধ্য, অন্ত, কিন্তু এখানে দেওয়া হয়েছে আদি স্বরলোপ, এখানে দেওয়া হয়েছে আদি ব্যঞ্জন লোপ। শুধু স্বর আর ব্যঞ্জন এই দুটোর মধ্যেই ফারাক, ঠিক আছে? এরপর আমরা স্বরধ্বনির বা স্বর লোপের যে প্রথম ভাগ পড়েছিলাম আদি স্বরলোপ, এটা সম্পর্কে বিস্তারিত পড়ে নিই। এর পরের ভাগ রয়েছে মধ্য স্বরলোপ, এটাও আমরা পড়ে নিব, ঠিক আছে? এরপরে আরও একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে অন্ত স্বরলোপ, সেটাও আমরা পড়ে নিব, ঠিক আছে? পড়ে দিচ্ছি, দেখে নাও। আদি স্বরলোপ সাধারণত শব্দের আদিতে অবস্থিত স্বরধ্বনির উপর শ্বাসাঘাত না থেকে যদি
শব্দের মধ্যবর্তী ধ্বনি শাঁসাঘাত থাকে, তবে আদি স্বরটি দুর্বল হয়ে লোপ পায়। একে আদি স্বরলোপ বলে। আদি বলতে প্রথমের কোনো স্বরধ্বনি যদি লোপ পায়, ঠিক আছে, বা সেটা মুছে ফেলা হলো, মানে তাকে নেওয়া হলো না, উচ্চারণের সুবিধে বা অসুবিধে বিভিন্ন কারণবশত প্রথম যে একটা স্বরধ্বনি রয়েছে সেটাকে লোপ দেওয়া হলো, তাকেই বলা হবে আদি স্বরলোপ। সংজ্ঞাটা খুব ভালো মতো এখানে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। শব্দের আদিতে কোনো স্বরধ্বনি যদি লোপ পায় তাকে বলা হবে আদি স্বরলোপ। শর্টকাট সংজ্ঞা, ঠিক আছে। যেমন উদাহরণ, আনো না গ্রেটার দেন নো না। এই যে এটা কিন্তু আদি স্বরলোপের ক্ষেত্রে কিন্তু লোপ পেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখানেও তোমাদেরকে ভালো মতো খুব বইয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শব্দের আদিতে অবস্থিত লোপ পেয়েছে, দেখতে পাচ্ছ। এখানে ছিল আনো না, হয়ে গেল কি নো না, দন্ত নৌকা দন্ত নাকা, নো না। একইভাবে উদ্ধার গ্রেটার দেন ধার, হস্যু লোপ পেয়েছে, দেখতে পাচ্ছ, শুধু ধার আছে। তারপর আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে, আছিল গ্রেটার দেন ছিল। এখানে একটা স্বরধ্বনি আমরা সকলেই জানি, সে কিন্তু লোপ পেয়েছে। এছাড়াও এখানে দেখো অভ্যন্তর গ্রেটার দেন ভিতর, এই স্বরধ্বনিটি আদির স্বরলোপের ক্ষেত্রে লোপ পেয়েছে, ঠিক আছে। এরপরে ব্র্যাকেটের মধ্যে আরও একটা ভাগ আমরা পড়েছিলাম। কয় ভাগে ভাগ করা হয়? ব্যঞ্জন ধ্বনি মানে আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। তো আমরা প্রথম সংজ্ঞা কি পড়ে নিয়েছিলাম? আদি স্বরলোপ, এইটা। এরপরে ব্যঞ্জন ধ্বনি, এর প্রথম ভাগ ছিল আদি ব্যঞ্জন লোপ, এটা দেওয়া রয়েছে, দেখে নাও, পড়ে দিচ্ছি। একই ঘটনা ঘটে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও। কি বলছে? যে স্বরধ্বনির ক্ষেত্রে মানে আদি স্বরধ্বনি লোপ এর ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছিল ঠিক সেরকম ধরনের একই ঘটনা ঘটেছে বা তার পুনরাবৃত্তি ঘটেছে আদি ব্যঞ্জন লোপে। ওখানে লোপ পেয়েছিল স্বরধ্বনির, এখানে লোপ পাবে ব্যঞ্জন ধ্বনির। একই পদ্ধতি, একই প্রসেস, ঠিক আছে। শব্দের আদিতে থাকা ব্যঞ্জন ধ্বনি যদি শাঁসাঘাতের অভাবে দুর্বল হয়ে লোপ পায়, কিসের অভাবে? শাঁসাঘাতের অভাবে দুর্বল হয়ে গিয়েছে, সেই জন্য লোপ পেয়েছে, তবে তাকে বলা হবে আদি ব্যঞ্জন লোপ। যেমন উদাহরণ দেখে নাও, দন্ত শয়ে থয়ে আকার দন্তানো স্থান গ্রেটার দেন থয়ে আকার দন্তানো থান। তো দন্তস্ব, এই যে দন্ত শয়ে থয়ে যুক্ত ব্যঞ্জন ছিল, তাই তো, সেই দন্তস্বটা কিন্তু আদি ব্যঞ্জন লোপের ক্ষেত্রে লোপ পেয়ে গেছে, যেটা সেটা হচ্ছে দন্তাস্ব, ঠিক আছে। প্রিয়া গ্রেটার দেন পিয়া, পয় র ফলা হস্যি, তাই তো, তো এখানে লোপ পেয়েছে। তারপরে দেখে নাও মধ্য স্বরলোপ, সেকেন্ড ধাপ হচ্ছে মধ্য স্বরলোপ। প্রথমে এটা পড়ব, তারপরে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে মধ্য ব্যঞ্জন লোপ এটা পড়ব, ঠিক আছে। পড়ে দিচ্ছি। সাধারণত শব্দের আদি ধ্বনিতে শাঁসাঘাত ঘটলে পরবর্তী কোনো স্বরধ্বনি ক্ষীণ হয়ে ক্রমশ লোপ পেয়ে যায়, একে মধ্য স্বরলোপ বলে। যেমন গামোছা গ্রেটার দেন গামছা। খুব সহজভাবে একটা সংজ্ঞা আমি বলে দিচ্ছি, শব্দের মধ্যের কোনো স্বরধ্বনি যদি লোপ পায় তখন তাকে বলা হবে মধ্য স্বরলোপ, ঠিক আছে। উদাহরণ হচ্ছে গামোছা, গ্যাকার ম ছয়াকার, হয়ে গেল কি গামছা। তো ময় ওকার, ওটা কিন্তু লোপ পেয়ে গেল। কি লোপ পেল? ও, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে বর্ণ বিশ্লেষণের আকারে তোমাকে ভালো মতো বুঝিয়ে দেওয়া হয়েছে। গ যোগ আ যোগ ম যোগ ও যোগ ছ যোগ আ গ্রেটার দেন, মানে এই গ্রেটার দেনটা পরের পার্ট যেটা রয়েছে সেটা গ যোগ আ যোগ
ম যোগ ছ যোগ আ। তো এই দুজনের মধ্যে লোপ পেয়েছে এই যে ও, এ কিন্তু লোপ পেয়ে গেছে। কোথায়? মধ্য স্বরলোপ এর ক্ষেত্রে। খুব সহজভাবে শব্দের মধ্যের কোনো স্বরধ্বনি যদি লোপ পায় তখন তাকে বলা হবে মধ্য স্বরলোপ, বা এই সংজ্ঞাটাই তোমরা মুখস্থ করে নিতে পারো। কি দেওয়া রয়েছে? সাধারণত শব্দের আদি ধ্বনিতে শ্বাসাঘাত ঘটলে পরবর্তী কোনো স্বরধ্বনি লোপ পায় বা ক্ষীণ হয়ে ক্রমশ লোপ পায়, একে মধ্য স্বরলোপ বলে। একইভাবে আরও উদাহরণ, জানালা গ্রেটার দেন জানলা, এগুলো লোপ পেয়েছে। তারপরে নাতিনি গ্রেটার দেন নাতনি, ঠিক আছে। এরপরে আমরা পড়ে নিব মধ্য ব্যঞ্জন লোপ। এতক্ষণ আমরা পড়েছি মধ্য স্বরলোপ, এরপরে আমরা পড়ব মধ্য ব্যঞ্জন লোপ, মানে এই যে ব্যঞ্জন ধ্বনির সেকেন্ড পার্ট, এটা পড়ব। প্রথম এটা পড়ে নিয়েছি, এরপরে এটা পড়ব। মধ্য স্বরলোপের মতো শব্দের মধ্যে থাকা ব্যঞ্জন ধ্বনি যদি ক্ষীণ হয়ে লোপ পায় তাহলে তাকে মধ্য ব্যঞ্জন লোপ বলা হয়। যেমন কার্পাস গ্রেটার দেন কাপাস, ঠিক আছে। একই রকম প্রসেস যেটা মধ্য স্বরলোপের ক্ষেত্রে হয়েছিল, হ্যাঁ, ঠিক সেরকমভাবে মধ্য ব্যঞ্জন লোপের ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতি বা প্রসেস চলছে। সেখানে স্বরলোপ হয়েছিল মধ্যেকার, আর এখানে ব্যঞ্জন লোপ হবে মধ্যেকার। এখানটা বর্ণ বিশ্লেষণ করে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। কার্পাস গ্রেটার দেন কাপাস, ক যোগ আ যোগ র যোগ প যোগ আ যোগ দন্ত স গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন তারপরের পার্ট, ক যোগ আ যোগ প যোগ আ যোগ দন্ত স। তো এখানে কি ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে? র। এর আগে আমরা স্বরধ্বনি কি লোপ পাওয়া দেখেছিলাম? ও। এটা হচ্ছে, ওটা তো আমরা সকলেই জানি স্বরধ্বনি, তাই তো। আর র, এটা তো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো এখানে রটা কিন্তু লোপ পেয়েছে, এই যে রটা লোপ পেয়েছে, ঠিক আছে। পুরো লাস্ট পার্ট যেটা রয়েছে ভাগ, অন্ত স্বরলোপ অন্ত ব্যঞ্জন লোপ, এই দুটো আমরা পড়ে নিব। অন্ত স্বরলোপ শব্দের উচ্চারণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে শ্বাসাঘাত প্রথম দিকে ঘটে বলে শব্দের শেষের দিকে শ্বাসের জোর কমে আসে এবং শব্দের অবস্থিত স্বর ক্ষীণ হয়ে লোপ পায়। একে অন্তঃস্বরলোপ বলা হয়। খুব সহজ সংজ্ঞা আমি মুখে বলে দিচ্ছি। শব্দের অন্তের কোনো স্বরধ্বনি যদি লোপ পায় তখন তাকে বলা হবে অন্তঃস্বরলোপ। আরও একবার বলে দিচ্ছি, শব্দের অন্তে বা শেষে কোনো স্বরধ্বনি যদি লোপ পায় তাকে বলা হবে অন্তঃস্বরলোপ। এখানে উদাহরণ, যেমন বা এই যে সংজ্ঞাটা রয়েছে এই সংজ্ঞাটাই তোমরা বই দেখে দেখে মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে। আজি গ্রেটার দেন আজ, এখানটা বর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোন স্বরধ্বনিটি এখানে লোপ পেয়েছে। আজি, প্রথমে এটার বর্ণ বিশ্লেষণ দেখে নাও। আ বর্গীর জ, মানে যোগ বর্গীর জ যোগ হর্ষই, এই যে গ্রেটার দেন আ যোগ বর্গীর জ। তো আজ, তো কি লোপ পেয়েছে? হর্ষই। এই হর্ষইটা কিন্তু লোপ পেয়েছে কার ক্ষেত্রে? অন্তঃস্বরলোপের ক্ষেত্রে। মানে হর্ষইটা ছিল সব শেষে, অন্ত বলতে শেষে, সেই জন্য হর্ষইটা লোপ পেয়েছে। আর সেটা হয়ে গেল কার উদাহরণ? অন্তঃস্বরলোপের। আরও উদাহরণ দেওয়া রয়েছে এখানে। এছাড়াও রাশি গ্রেটার দেন রাস, কালি গ্রেটার দেন কাল, এগুলোও হচ্ছে অন্তঃস্বরলোপের উদাহরণ। এরপরে আমরা দেখে নিব
স্বরলোপের মতো, মানে অন্ত ব্যঞ্জন লোপ, ঠিক আছে, পড়ে দিচ্ছি। অন্ত স্বরলোপের মতো ঘটনা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও ঘটে। এটা আগেও বলা হয়েছে। শব্দের শেষে অবস্থিত ব্যঞ্জন ধ্বনি ক্ষীণ শ্বাসাঘাতের ফলে লোপ পায়। তো যেটা স্বরধ্বনির ক্ষেত্রে দেখলাম অন্ত স্বরলোপ মানে শেষের স্বরলোপ, এখানে আমরা কি দেখব, শেষের ব্যঞ্জন লোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ, একে বলা হয় ব্যঞ্জন লোপ, ঠিক আছে। উদাহরণ যেমন আম্র গ্রেটার দেন আম, কি লোপ পেয়েছে দেখে নাও, আ যোগ ম যোগ র যোগ অ গ্রেটার দেন আ যোগ ম। তো কি লোপ পেয়েছে দেখে নাও, এখানে কোনগুলো আছে আর কোনগুলো নেই। এই যে ম, আ আছে, ম আছে, র আছে, এই রটা কিন্তু লোপ পেয়েছে, সরি রটা লোপ পেয়েছে, ঠিক আছে, র ব্যঞ্জন ধ্বনিটি লোপ পেয়েছে। এছাড়াও মধু গ্রেটার দেন মৌ, দধি গ্রেটার দেন দই ইত্যাদি। যেমন এই মধুটা বর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি বইয়ের এখানেই। ম যোগ, ম উচ্চারণের পর অ আসছে, অ যোগ ধ যোগ উ, এটা হয়ে গেল মধুর বর্ণ বিশ্লেষণ। সেকেন্ড পার্ট রয়েছে মৌ, ম যোগ অ যোগ হস্য, ঠিক আছে। তো কি হয়ে গেল, আবার এটারও বর্ণ বিশ্লেষণ করে দিচ্ছি দেখে নাও। দ যোগ অ যোগ ধ যোগ হস্যই গ্রেটার দেন দই, দ যোগ অ যোগ হস্যই। তো আজকে এই অবধি, পরের দিন অন্য চ্যাপ্টার বা অন্য পাতা থেকে আমি তোমাদেরকে পড়ে ভালো মতো বুঝিয়ে দিব। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ।